কে শুনছেন? জি বলেন। আপনি কি এই গ্রামে? হ, আমি তো এই গ্রামেরই, কিন্তু আপনারা তো এই গ্রামে আগে কখনো দেখি নাই। আপনি কে? আমি সুমন, আমি দুবাই থেকে এসেছি। আচ্ছা, আপনাদের গ্রামের হেলালের বাড়িটা চিনেন আপনি? 1 বছর আগে দুবাই গেছিল যে ওই হেলাল? হ্যাঁ। হেলাল ভাই তো আমার চাচতো ভাই, আমগো বাড়ির লগে এই হেলাল ভাই গো বাড়ি। আচ্ছা, আপনি হেলাল ভাইয়ের কি হন? আমি হেলালের বন্ধু। দুবাইতে আমরা একসাথে কাজ করতাম, একসাথে থাকতাম। আচ্ছা, তার মানে আপনি হেলাল ভাইয়ের কাছ থেকে আইছেন। হেলাল ভাই নিশ্চয়ই তার মার বোনের লাগা সাবান, শ্যাম্পু, বডি লোশন এই সমস্ত কিছু আপনারা দিয়ে দিছে, আপনি ব্যাগে করে নিয়ে আইছেন, তাই না? আপনি কি আমাকে একটু হেলালদের বাড়িটা চিনিয়ে দিবেন প্লিজ? আপনি হইলেন আমাগো গ্রামের মেহমান, আমি আপনার হেলাল ভাইগো বাড়িতে নিয়ে যাইতেছি। চলেন। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না, কোনো অসুবিধা হয়নি। ওই যে ওই হেলাল ভাইগো বাসা, আর বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা, হেলাল ভাই যখন দেশে আসিল তখন একদম হ্যাংলা পাতলা আসিল, দুবাই গিয়ে কি মোটা হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। কি কইতেছেন, মোটা হয়ে গেছে? এবার দেশে আইলে আমি কিন্তু তারে মোটকু মোটকু বইলা চাইতামু। আর জানেন, দেশে থাকতে হেলাল ভাই একদম কালা কুচকুচা ছিল, আমরা গ্রামের সব মেয়েরা তারে কালু কালু বইলা চাইতাম। দুবাই গিয়ে কি আবার সে ফর্সাও হয়ে গেছে নাকি? হ্যাঁ হয়েছে। ফর্সা তো হইবই, বিদেশে ফর্সা হনের এত দামি দামি ক্রিম, এই ফর্সা হনের ক্রিম দিলে তো ফর্সা হইবই। এখন এই ফর্সা মানুষ দেশে আইসা কি আর আমগো মতো কালা মায়া গুলোকে কথা কইব? আচ্ছা চলেন চলেন, আপনার তো আবার দেরি হয়ে যেতেছে। কি রে হালিমা, মানে কোনো রকম খোঁজ খবর না দিয়া জামাইরে নিয়ে হঠাৎ চলে আলি, কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা হয় নাই। তোমাগো জামাই তোমার লাগে কি জানি কথা কইব, হেলিগা আইছি। কি হইলো? মাই তো সামনেই খাড়াই আছে, কথা কইতেছেন না কেন? আমি কমো কেন? তোর মুখ নাই? আমি কি কইতে চাই সেটা তো তুই জানোসই। তুই কত মারে? তুমি আর ভাইজান মিল্লা বিয়ার সময় কইছিল আমার জামাইরে 1 লাখ টাকা দিবা। সে তো বেকার, তার তো কোনো কাজকর্ম নাই, তাই চিন্তা করছে একটা ব্যবসা করব। মা, ভাইজানরে ফোন দিয়া কও না আমার জামাইরে 1 লাখ টাকা ব্যবস্থা করে দিতে। হেলাল তো কইছিলই এই সামনের মাসে জামাইরে 1 লাখ টাকা দিব, কিন্তু হয়েছে কি, এই যে 15 থেকে 20 দিন হলো হেলাল আমার কাছে ফোন দেয় না। আমি ওরে ফোন দিছিলাম, ওই যে ইমো নাম্বার আছে না একটা, কিন্তু ইমো নাম্বারে ফোন ঢুকতেছে না। কি কও মা, 15-20 দিন হয়ে গেছে, ভাইজানে এখনো ফোন ধরতেছে না? মা, ভাইজানের কোনো বিপদ হইল না তো? আরে দূর, কিসের বিপদ? আমারে 1 লাখ টাকা দেওয়ান লাগবে এই ভয়ে সে ফোন বন্ধ করে রাখছে। শুনেন আম্মা, আমি আপনার একটা কথা সাফ সাফ বলে দিতেছি, আপনার পোলায় যদি আমার 1 লাখ টাকা না দেয় তাহলে আপনার এই মাইয়ারে আমি এই বাড়ি থেকে জীবনও নিয়ে যাবো না। আপনার পোলায় আমার 1 লাখ টাকা যেদিন দিব সেদিন আপনি আমার জানাইবেন, আমি আইসা টাকা আর আপনার মায়ের এই বাড়ি থেকে নিয়ে যাবো। এই আমি গেলাম। সাসি, সাসি, দেহ দেহ, তুমগো বাড়িতে কে আইছে? ওয়ালাইকুম আসসালাম। কারে নিয়ে আসছ মা? আমি তো ওনারে ঠিক চিনতে পারলাম না। সাসি, উনি হেলাল ভাইয়ের বন্ধু, দুবাইতে দুজন এক লগে থাকে, এক লগে কাজ করে, হেলাল ভাইয়ের কাছ থেকে আইছে। কি কি খোঁজবা তোমার? বাজান, তুমি সত্যি আমার হেলালের বন্ধু? এর লেগে তো তোমার গা দিয়া আমার হেলালের গন্ধ বাড়াইতেছে। জি, আপনি কি হেলালের মা? আমি হেলালের অভাগী মা। আর আমি হেলাল ভাইয়ের ছোট বোন। আপনি যেহেতু আমার ভাইয়ের কাছ থেকে আইছেন, সেই তো আমি আপনার ভাইজান কইতেই পারি। ভাইজান, আমার ভাইজান কেমন আছে? বাজান, কখন আমার পোলা কেমন আছে? আমার বুকের ধন, কলিজার টুকরা। কতদিন আমার পোলারে দেখি না, কখন আমার পোলাটা কেমন আছে? কি হলো, কথা কও না কেন? জি, আপনার ছেলে ভালো নেই। কি
হয়েছে আমার পোলার? ভালো নাই কেন? ভাইজান আপনি কথা কইতাছেন না কেন? আমার ভাইয়ের কি হয়েছে? কো না কেন, আমার পোলার কি হয়েছে কো? আসলে 15-20 দিন আগে আপনার ছেলে একটা দুর্ঘটনায় মারা গেছে। কি কও তুমি? তোমার ভুল হইতাছে, আমি বিশ্বাস করি না। আমার পোলা মরতে পারে না, আমার কথা দিয়া গেছে, আমার পোলা মরতে পারে না। ওর ভুল হইতাছে, অন্য হেলালের কথা বলতেছে। আরে না, আমার পোলা মরতে পারে না। কও বাবা, তুমি ভুল কইতাছো বাবা, ভুল কইতাছো কও। আমার পোলা মরতে পারে না। বাবা কও না, ও ভুল কইতাছে বাবা, ও ভুল কইতাছে। ভাইজান আপনি মিছা কথা কইতাছেন, আমার ভাইজানের কিছু হয় নাই, আমার ভাইজান ভালো আছে। কোন ভাইজান? আমি সত্য বলতেছি বোন, হেলাল মারা গেছে। হেলাল আর আমাদের মাঝে নেই। আমি জানি 15-20 দিন যাবৎ হেলালের কোনো খোঁজ না পেয়ে আপনারা অনেক টেনশন করতেছেন, তাই আমি নিজেই হেলালের মৃত্যু সংবাদটা আপনাদের কাছে নিয়ে আসছি। আল্লাহ তুমি আমারে নিতা রাখে, তুমি আমারে নিতা। এত বড় আঘাত কেন দিলা আমারে আল্লাহ? আল্লাহ তুমি কেন আমারে নিলা না? আমার পোলারে কেন দিলা? আমি বিশ্বাস করি না, এত বড় আঘাত আমারে দিলা কেন আল্লাহ? এত বড় আঘাত আমি কেমনি সহ্য করবো? হেলাল রে, ও বাজার, আমার বাজার। তুমি কথা কও মা। আমার ছেলেটা কিভাবে মরছে? আপনি এখন অসুস্থ, একটু সুস্থ হন, আমি সব কথা আপনার খুলে বলবো। আপনি এখন এসব কথা শুনতে চান না, আপনি সহ্য করতে পারবেন না। আমি সহ্য করতে পারবো। আমার হেলালের তো কোনো রকম কোনো অসুখ ছিল না, আমি তো সবই জানি, তাহলে কিভাবে মরলো কও না বাবা? আমি আর হেলাল কনস্ট্রাকশনের কাজ করতাম, ইট বালু সিমেন্ট 5 তলা 10 তলা ছাদে মাথায় করে তুলতাম। কিছুদিন আগে একটা বিল্ডিং এর ছাদ ঢালাইয়ের কাজ চলতেছিল, আমি আর হেলাল ইট উড়াইতেছিলাম ছাদে। ছাদে ইট রাখতে গিয়ে প্রচন্ড গরমে মাথা ঘুরে হেলাল ছাদ থেকে পড়ে যায়, থেকে নিচে পড়ার লগে লগে তার মৃত্যু ঘটে। ওরে আল্লাহ রে আল্লাহ, কি দোষ ছিল আমার বোলাটার? কেন এত কষ্ট দিয়ে মারছো আল্লাহ? কি কষ্টটা পাইছে আমার বোলা।
চিৎকার করে মনে হয় বাবা করে ডাকছে, তাই না? আমার বললো মামা করে ডাকছে, আমার ভাই নাই। আমি আমার পোলারে বিদেশ পাঠাইছি, শব্দ সামান, শব্দ সামান। আমি আমার পোলারে খুন করছি, তোমরা আমারে মাইরা ফেলো। আমি আমার পোলারে খুন করছি, তোমরা আমারে মাইরা ফেলো। মা তুমি এমন কান্নাকাটি করো না মা। নিজের একটু শান্ত করো, শান্ত হও। আচ্ছা আপনি চাইলেন হেলাল ভাইয়ের লাশ লগে করে আনেন নাই কেন? লাশ কবে আইব? হেলালের লাশ আর কোনোদিন দেশে আইব না। কেন আসবো না? কেন আমার ভাইয়ের লাশ নিয়ে যাইবো না? লাশ দুবাইতে কবর দেওয়া হয়ে গেছে, আমরা সবাই মিল্লা দুবাইতে কবর দিয়ে দিছি। তুমি আমার পোলার লাশ ওখানে কবর দিছো কেন? হ্যাঁ, আমার পোলার লাশ আমার ফিরিয়ে দাও। আমি আমার পোলারে দেখতে চাই এক নজর। আমার পোলার লাশ আমি দাফন করব, শেষবারের মতো ওর আম্মার কবরের পাশে। আমার পোলার লাশ তুমি ফিরিয়ে দাও, আমি দাফন করব। হেলালের লাশ দেশে নিয়ে আসার মতন অবস্থায় আসছিল না, তাই আমরা দুবাইতে কবরটা দিয়ে দিছি। লাশ দেশে আনার মতন অবস্থা ছিল না কেন? হেলাল সাত থেকে পড়ার পর শরীর পুরো একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওর মাথা হাত পা যেদিক যেদিকে পারে সেদিকে ছিন্ন ভিন্ন হয়ে ছুটা যায় একদম। ওই ছিন্ন ভিন্ন মাংসের টুকরো গুলারে সব একত্র করে তারপরে হেলালের লাশটা কবরে দিছে। আল্লাহ গো, আমি কি করবো? আল্লাহ, এই জীবন আমি রাখবো না। আমার পোলারে বিদেশ তুমি পাগলামি করো না। আমার পোলা মরে গেছে। ফাতেমা, তুই তুই ফাঁসি দিতেছস? ও আব্বা, আমি ফাঁসি দিতেছি। আমার এই দুনিয়ায় বাইসে থাকার কোনো ইচ্ছা নাই। তুমি আমার মরে যেতে তো। কেন, কি হয়েছে তোর? হঠাৎ করে তুই মরতে চাস কেন? আমার তো সর্বনাশ হয়ে গেছে, তোমার মাইয়ার সর্বনাশ হয়ে গেছে আব্বা। তোর সর্বনাশ হয়েছে? কে তোর সর্বনাশ করছে? আমরা কইলা ক। হেলাল ভাই যে দুবাইতে মরে গেছে, তুমি শোনো নাই আব্বা? হ্যাঁ শুনছি তো। তা হেলাল মরছে, তোর সর্বনাশ হইলো কেমনে? হেলাল মরে যাওয়াতে আমি বিধবা হয়েছি আব্বা, এই জন্য আমার সর্বনাশ হয়েছে। হেলাল মরছে তাতে তুই কেন বিধবা হবি? কারণ আব্বা, হেলাল আমার স্বামী। হেলাল তোর স্বামী ছিল? এই হেলালের লগে তোর বিয়ে হইলো কবে? আমরা ছোটবেলা থেকে দুইজন দুইজনকে পছন্দ করতাম। আমরা যত বড় হয়েছি আমাদের পছন্দ ভালোবাসে পরিণত হয়। আমরা দুইজন দুইজনের জীবনের চাইতে বেশি ভালোবাসতাম আব্বা। হেলাল সে বিদেশ যাইতে ভয় পাইতেছিল আমার দেশে রাইখা। এই জন্য একদিন আমরা দুইজন তোমাদের সবার চোখে ফাঁকি দিয়া কাজে বসে গিয়া বিয়ে করে ফেলি। হেলাল বিদেশে গিয়া অনেক টাকা পয়সা ইনকাম কইরা দেশে আইসা তোমার বিয়ার কথাটা কইতো আব্বা। এরপর ধুমধাম কইরা অনুষ্ঠান কইরা তোমার মাইয়ারে নিয়ে যাইতো। হেলাল যে মরে গেছে আব্বা, এখন আমার কি হইব? আমি যে বিধবা হয়ে গেলাম। ও এর লাগে তোর লাগে যত সম্বোধন নিয়ে আসছি তুই না করে দিছস না? ও আব্বা, এই জন্য আমি বিয়ার সব ফিরাই দিছিলাম, কারণ আমি হেলালের কথা দিছিলাম আমি হেলালের ছাড়া অন্য কারো হবো না আব্বা। আমি একটা অলক্ষী আব্বা, আমি একটা রাক্ষসী। আমার স্বামীর সংসারে যাওয়ার আগে আমি আমার স্বামীরে খায়া ফেলাইছি আব্বা।
আমি আমার স্বামীর গায়ে ফেলেছি। কি করছিস রে মা তুই? কি করছিস? কিরে ফাতেমা, তোর হাতে ব্যাগ, তুই কই যাইতাছস? আমি কোনোখানে চাইতেছি না। এ ব্যাগের মধ্যে আমার কাপড় চোপড়। আমি আমার সমস্ত কাপড় চোপড় নিয়ে এই বাড়িতে চলে আসছি। এখন থেকে আমি এই বাড়িতেই থাকব। কি কস তুই এগুলা? তুই আমগো বাড়িতে থাকবি কেন? কারণ এইটা আমার শ্বশুর বাড়ি। কি করতেছস তুই? আমাকে বাড়ি তোর শ্বশুর বাড়ি মানে? চাচি, হেলাল ভাই বিদেশ যাওয়ার আগে আমার বিয়া করে গেছে। আমি হেলাল ভাইয়ের বউ চাচি। আমারে তুমি এই বাড়িতে ঠাই দাও চাচি। আমার স্বামীর বাড়িতে আমার আশ্রয় দাও। আল্লাহ, তুই সব কি কইতাছস? আমার হেলাল তোরে বিয়ে করছে, এ কথা তুই কস নাই কেন? কারণ হেলাল ভাই আমারে না করছিল কইতে। সে বলছিল বিদেশে গিয়ে সে অনেক টাকা পয়সা ইনকাম করে বাংলাদেশে আইসা ধুমধাম করে আমারে উঠায় আনবে। তাই আমি কাউরে কিছু কই নাই। মা, তুই এটা কি করলি? তুই কেন আমার পোলারে বিয়ে করছিলি? আমার পোলা তো মইরা গেছে, এখন তোর কি হইব? আমার কপালে যা আছে তাই হবে চাচি। আমি তারে কথা দিছিলাম, তারে ছাড়া আমি অন্য কারো হব না। সারাটা জীবন আমি তার বউ হইয়া থাকুম। সে যখন মারা গেছে, আমি তার বাড়িতে সারা জীবন বিধবা হইয়া কাটাই দিব। অসম্ভব! আমি বেঁচে থাকতে আমার মায়া সারা জীবন বিধবা হয়ে থাকবো? তা তো হয় না। ফাতেমা, বাড়ি চল। না না আব্বা, আমি কোনোখানে যাবো না। আমি এই বাড়িতেই থাকুম। এইটা আমার শ্বশুর বাড়ি। না, আমি তোর বিয়া মানি না। তুই আমার লগে মিছা কথা কইতেছস। হেলালের লগে তোর বিয়া হয় নাই। চাচা, হেলালের সাথে ফাতেমার বিয়ে হয়েছে। হেলাল নিজে আমাকে ফাতেমার কথা বলছে। ওরা যে লুকায় বিয়ে করছে, হেলাল সেটাও আমাকে বলছে। হেলালের খুব ইচ্ছা ছিল বিদেশ থেকে এসে ধুমধাম করে ফাতেমাকে বিয়ে করে সংসার শুরু করো, কিন্তু সেটা তো আর হলো না। উপরওয়ালা তাকে তার কাছে নিয়ে গেল। ফাতেমা যে হেলালের স্ত্রী, এই কথা সত্য। আমি এসব মানি না। ফাতেমার বিয়া হয় নাই, এটাই সত্য। আমি ওর আবার বিয়া দেবো, 2 দিনের মধ্যে বিয়া দেবো। এই, বাড়ি চল। তোমার বিশ্বাস হইতেছে না আমার যে হেলাল ভাইয়ের সাথে বিয়ে হয়েছে? আমি তোমার প্রমাণ দিতেছি। এই যে কাগজ, এটার মধ্যে স্পষ্ট কইরা লেখা আছে আমি যে হেলালের বউ, আমার যে সে বিয়া করছে। দেখো দেখো। না, আমি মানি না। এইসব কাবিন টাবিন আমি কিছু মানি না। তোর বিয়া হয় নাই। শোন, আরেকটা কথা মনে রাখবি, কাউরে কবি নাই বিয়ে যে হইছে। আর তুই যদি বিয়া হয়েই থাকে, যার লগে বিয়ে হয়েছে সে তো বইরা গেছে। এখন তোরে আমি আবার বিয়ে দেবো। চল, বাড়ি চল আমার লগে। না আব্বা, আমি আর দুনিয়ার কাউরে বিয়া করুম না। করবি, 100 বার করবি। চল, বাড়ি চল। সাসি, সাসি, আমি না আপনার ছেলের বউ। আমার আব্বার একটু আটকান, আমার আব্বার একটু আটকান, আমার এই বাড়িতে থাকতে দেন। তোরে আটকাই রাখার কোনো ক্ষমতা আমার নাই রে মা। তোর আটকাই রাখে তোর জীবনটা আমি নষ্ট করতে চাই না। তুই তোর বাপের সাথে চইলা যা মা। না না, আমি কোনো দিকে যাবো না। আমি এই বাড়িতেই থাকুম। বাঁচলে আমি এই বাড়িতে বাঁচুম, মরলে আমি এই বাড়িতেই মরুম। আমার কথা কস। ফাতেমা, তোরে কিন্তু আজ আমি মাইরেই গলামু। তুমি আমার কি মারবা আব্বা? তুমি আমারে মারণ লাগবো না। তুমি যদি আমার লগে জোরাজুরি করো, আমি নিজেরে শেষ করে ফেলামু। এই যে বিষ দেখছো, এই বিষ খাই আমি নিজেরে শেষ করে ফেলামু। কি করতেছ? সাথে সারে না, ফাতেমা, ফাতেমা কি করছ? এমন করে না ফাতেমা, ফাতেমা। ঠিক আছে, আমিও দেখে নেবো তুই এই বাড়িতে কি করে থাকস। এই বাড়ি থেকে তোরে তুলে নিয়ে আমি আবার বিয়া দেবো। কথাটা মনে রাখিস। সাসি, সাসি।
কি করলি ভাই? জি আসেন। আজকে আমি আবারও প্রমাণ পাইলাম দুনিয়াতে এখনো সত্যিকারের ভালোবাসা আছে। আপনি এই কথা কইলেন কি? আপনার প্রতি হেলালের ভালোবাসা দেখে বলতেছি। বিশ্বাস করে হেলাল আপনারে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। খাইতে, ঘুমাইতে, বসতে, উঠতে সব সময় সে খালি আপনার কথাই বলত। তার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা ছিলেন আপনি। সারাদিন কাজ শেষ হওয়ার পর যখন আমরা রাতে একলগে ঘুমাইতে যেতাম, তখন সে আপনার কথা কইত। আপনি কেমনে কথা বলেন, কেমনে হাসেন, কিভাবে দুষ্টামি করেন। মাঝে মাঝে আমি কথা শুনতে শুনতে ঘুমাই যেতাম। তারপরও তার কথা শেষ হতো। কাজের ফাঁকে যখন একটুখানি সময় পাইত, তখনও সে আপনার কথাই বলত। আপনার বাড়িতে এসে ধুমধাম করে বিয়ে করে বাড়িতে তুলব, এই জন্য সে কঠোর পরিশ্রম করত, ওভারটাইম করত। আমি তার একদিন বলছিলাম, তুই যে এত কষ্ট করস, তো খারাপ লাগে না? সে আমার কি বলছে জানেন? বলে কষ্ট হয়, খারাপও লাগে, কিন্তু যখনই ফাতেমার চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে, তখনই আমি সব ভুলে যাই। আমি একদিন তারে বলছিলাম, তুই যারে এত ভালোবাসোস, সে জীবনেও তোর এত ভালোবাসা দিতে পারবো না। ওই দিন সে আমার দিকে তাকায় একটু হাসছিল, কিন্তু আজকে আমি বুঝতে পারছি হেলাল ভুল মানুষের ভালোবাসে না। সে আপনারা যতটা ভালোবাসত, আপনিও ঠিক ততটাই তারে ভালোবাসতেন। না, আমি তার মতন করে তারে ভালোবাসতে পারি নাই। আমি যদি তারে ভালোই বাসতাম, সে কেন আমার ছেড়ে চলে যেত? আমার তো এখন শুধু একটাই আক্ষেপ, কেন সে একা একা চলে গেল? কেন সে আমার সাথে করে নিয়ে গেল না? সবারই একদিন চলে যাওয়া লাগবে। যখন যার সময় হবে তার তখনই যেতে হবে। আপনি নিজের শক্ত করেন, নিজের মনটারে আরো শক্ত করেন। জানেন, হেলাল বিদেশ যাওয়ার কিছুদিনের মধ্যেই অনেক কষ্ট করে আপনার জন্য এক জোড়া স্বর্ণের কানের দুল কিনছে। তার খুব ইচ্ছা ছিল বিয়ের সময় এই কানের দুলগুলো আপনি পরবেন, সে আপনার মন ভরে দেখবে। কিন্তু তার সেই ইচ্ছা তো আর পূরণ হলো না। এই দুলগুলো আপনি নেন, এখানে হেলালের ভালোবাসা আছে, ছোঁয়া আছে। এই দুলগুলো যখন আপনি পরবেন, আপনার মনে হবে হেলাল সবসময় আপনার পাশেই আছে। দেখো তুমি সারাদিন কিছু খাও না, এই একটু পানি খাও। তোমার না তখন তৃষ্ণা পাইছিল মা? খাবো না, আমার হেলাল রাইনা দে। আইনা দিমু না মা, একটুখানি খাও মা, একটুখানি। হেলাল রাইনা দে। মা ভাইজান আইছে। মা, আপনি এইভাবে কাঁদবেন না। আপনি যদি এইভাবে কাঁদেন, তাহলে হেলালের আত্মা অনেক কষ্ট পাবে। তার চেয়ে আপনি নামাজ পড়ে হেলালের জন্য দোয়া করেন, যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করে। আমি না হেলালের মা, আমি স্যার আমার হেলালের জন্য কেটা দোয়া করব? আমি দোয়া করি আমার হেলাল যেন জান্নাতবাসী হয়। কিন্তু বাজার, আমার হেলালরে বিদেশ পাঠানোর জন্য অনেকগুলো টাকা ঋণ করছিলাম,
কিছু টাকা হেলাল দিছিল, কিন্তু আরো অনেকগুলা টাকা মানুষে পাইব। আর এই যে বাড়িটা দেখতেছো না, এই বাড়িটাও আমি বন্ধক রাখছি। এখন তোর মানুষগুলো আমারে এসে বের করে দেব, আমি কি করবো বাপ? মা, আপনি কোনো চিন্তা করবেন না। হেলালের যত অসমাপ্ত কাজ আছে সব আমি করব। ওর যত দেনা পাওনা আছে সব আমি পরিশোধ করব। এখন থেকে আপনাদের ভরণ পোষণ সহ যাবতীয় যত খরচ আছে সব আমি বহন করব। কি কইতেছো তুমি বাবা? কি কইতেছো তুমি? তুমি পরের ছেলে হয়ে আমাকে জন্য এত কিছু কেন করবা? কারণ হেলাল আমার বন্ধু। আমি যখন বিদেশে যাই তখন আমার কোনো জায়গায় থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, কোনো কাজ ছিল না। তখন এই হেলাল আমাকে ওর সাথে থাকতে দেয়, খেতে দেয়, আমাকে একটা কাজ দেয়। হেলাল আমার বন্ধু মনে করেন, নিজের ভাইয়ের মতন করে দেখছে। হেলাল যদি আমার ভাই হয় তাহলে তো আপনি আমার মা হন, তাই না? আর হালিমা তো আমার বোন হয়। আমি কি আমার মা বোনদের জন্য কিছু করতে পারি না? না না ভাইজান, এটা হইতে পারে না। আমগো মতো আপনারও তো মা আছে, বোন আছে। আপনি যদি আমগো দেখাশোনা করেন তাহলে হ্যাগো দেখাশোনা কে করবো? বোন রে, আমিও একটা জনম দুঃখী মানুষ। আমার দুনিয়াতে বাপ মা কেউ নাই। অনেক ছোটবেলায় বাপ মা মারা যায়। এক চাচার কাছে মানুষ হইয়া, তারপর ওই চাচা বাবার কিছু সয় সম্পত্তি বিক্রি করে আমারে বিদেশ পাঠায়। বিদেশ যাওয়ার কিছুদিন পরে ওই চাচাও আমারে ছেড়ে চলে যায়। এই দুনিয়াতে আমি অনেক একা। কিন্তু মা, বিশ্বাস করেন, যখন আমি এই বাড়িতে আসছি তখন আমার মনে হয়েছে আমি একটা মা পাইছি, একটা বোন পাইছি। কি বোন, তুমি আমার ভাই কইয়া ডাকবো না? আমি আজকে থেকে তোমার ভাইজান কইয়া ডাকবো। আমার এক ভাই মরে গেছে তো কি হইছে, আল্লাহ আমারে আরেক ভাই দিছে। তুমি আজকে থেকে আমার ভাইজান। আর আমি আমার আরেকটা সন্তান রে পাইছি বাবা। মা, এই টাকাটা রাখেন। অবাদান, টাকা দিয়ে আমি কি করো? হেলাল আর আমি তো একই কোম্পানিতে কাজ করতাম। হেলাল মারা যাওয়ার পর ওর ক্ষতিপূরণ বাবদ মালিক 1 লাখ টাকা দিছে। আমার পোলা জীবনের দাম 1 লাখ টাকা। যে টাকার জন্য আমার পোলা মারা গেছে সেই টাকা আমি নিতে পারবো না বাবা। এই টাকার আমার কোনো দরকার নাই। মা, এই টাকাটাই তারা দিতে চায়নি। কারণ আমাকে মতো প্রবাসীর জীবনের কোনো মূল্য তাদের কাছে নেই। তারা আমাকে মানুষ মনে করে না, মনে করে আমরা মেশিন। মেশিন যেমন সারাদিন কাজ করে, তারা চায় আমরাও এমনি সারাটা দিন কাজ করি। আমরা খাইছি কিনা, ঘুমাইছি কিনা, ক্লান্ত কিনা, এই কথা কোনোদিন তারা চিন্তাই করে না। কাজ করতে বলে টাকা দেয়, না করতে বলে লাথি দিয়ে বের করে দেয়। প্রবাস জীবনে যারা থাকে মা, তারা মানুষ, তারা একটা মেশিন। তাদের মধ্যে ঘুম, ক্লান্তি, খিদা কিছু নেই। আছে শুধু টাকা ইনকাম করার চিন্তা, দেশের প্রিয়জন গুলারে শান্তিতে রাখার চিন্তা, প্রিয় মানুষগুলার মুখে হাসি ফোটানোর চিন্তা। আম্মা, এই টাকাটা আপনাদের হক, টাকাটা রাখেন। আহারে টাকা, এই টাকার জন্য আমার পোলা মরে গেছে। কত বাপ মা সন্তান
প্রবাসে গিয়া এই টাকার জন্য মইরা গেছে, কষ্ট করতে করতে তাদের জীবনটা শেষ হয়ে যাইতেছে। এই টাকা দিয়ে আমি কি করব? আমার পোলা তো নাই, এই টাকা আমার দরকার নাই। আল্লাহ তুমি আমার পোলারে ফিরাইয়া দাও। হালিমা, হালিমা রে, এই হালিমা, এটা আমি কি শুনলাম? বাবাজি এখানে দাঁড়ায় কথা বলতেছে কেন? চলো ঘরে চলো বাবা। আরে রাখেন আপনার ঘর, আমি আর কোনোদিন আপনাকে ওই ঘরে যাবো না। কেন বাবা, কি হয়েছে? শুনলাম আপনার পোলা নাকি বিদেশে মারা গেছে। ওরে বাজার, আমার হেলাল আর কলিজার টুকরা আর বাইসা নাই। এটাই শিওর হওয়ার জন্য আমি আপনাকে বাড়িতে আইছি। আপনার পোলা মরে গেছে মানে আপনাকে সংসার শেষ। এমনিতেই আমি আপনাকে বাড়িতে এলে ঠিক মতো খাতির যত্ন পাই না, এখন তো আরো পাবো না। কারণ হলে এখন আপনারা নিজেরাই 2 বেলা ভাত খাইতে পারবেন না, আমার খাতির করবেন কই থেকে? আর আমার যে 1 লাখ টাকা দেওয়ানোর কথা ছিল, এখন তো এটা আর জীবনও দিতে পারবেন না। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি, আপনার মায়ের লগে আমি আর সংসার করুম না। আর আমি কয়েকদিনের মধ্যে ডিভোর্স দিয়ে দেবো। তুই আমারে কি ডিভোর্স দিবি? আমি তোরে ডিভোর্স দিলাম। শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা, যেখানে আমার ভাইটা মইরা গেছে তুই আমারে আমার পরিবারে সান্ত্বনা দিবি, তুই সেখানে আইসা কাটা গায়ে নুনের চিটা দিতেছস। আমি তো তোর লগে সংসার করব না, তোরে আমি ডিভোর্স দিয়া দিব। তুই এখান থেকে বাইরে হবি, তোর আমি জারু দিয়ে পিড়া বাইর করব। তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস ফকির নির্জিত, তুই আমারে জারু দিয়ে বাড়ি দিবি? এই জাটার বাড়িতে তোরে আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর 2 দিনের মধ্যে তোরে আমি ডিভোর্স লেটার পাঠাবো। 2 দিন মরে যাইস তুই। হেলাল মারা গেছে দেখে ভাববে না তার বোনের আর কেউ নাই। এক ভাই মারা গেছে তো কি হয়েছে, আরেক ভাই এখনো জীবিত আছে। আরেক ভাই জীবিত থাকা অবস্থায় আপনি আমার বোনকে ডিভোর্স দিতে পারেন? আপনার কি চাহিদা আপনি আমাকে বলেন। আপনার সব চাহিদা আমি পূরণ করব, কিন্তু তারপরও আপনি আমার বোনকে ডিভোর্স দিতে পারবেন না। আপনার আমার বোনের সাথে সংসার করতে হবে। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। তার আপন ভাই আমার জন্য কিছু করতে পারে নাই, আর একজন আছে আমার সব চাহিদা পূরণ করতে। দেন, আমার 1 লাখ টাকা লাগবে। দেন দেন, টাকা দেন। দিব আপনাকে 1 লাখ টাকা, কিন্তু তার আগে আপনার আমাকে কথা দিতে হবে যে এই 1 লাখ টাকা পাওয়ার পর আপনি আমার বোনের সাথে সুখে শান্তিতে সংসার করবেন, তাকে কষ্ট দিবেন না, তার গায়ে হাত তুলবেন না, তাকে অত্যাচার করবেন না। ভাই আমি বেকার মানুষ, কাজকর্ম নাই, এই জন্য মেজাজটা খিটখিটা থাকে। যদি আপনি আমার টাকা দেন, আমি ব্যবসাটা শুরু করতে পারি, তাইলে আমি আপনার কথা দিতেছি, আমি আমার বউয়ের সাথে আর কখনো খারাপ ব্যবহার করবো না। না ভাইজান, তুমি ওর কথা শুনো না, আমি ওর লগে সংসার করবো না। ওরে কাও আমার ডিভোর্স দিতে। না না হালিমা, তুমি আমার কথা কইও না। আমি স্বামী হারাই বুঝতে পারতেছি স্বামী কত বড় অমূল্য সম্পদ। স্বামী যেমনই হোক না কেন, বউয়ের মাথায় তার স্বামীর ছায়া থাকাটা খুবই জরুরি। তাছাড়া তোমার ভাই চাইছিল আলমগীরের সাথে তুমি সুখে শান্তিতে সংসার করো। জামাই বউয়ের মধ্যে কত ভুল বোঝাবুঝি হয়, এই নিয়ে তুমি সংসারটা ভাঙ্গা দিও না বই। এই নেন 1 লাখ টাকা, এই টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন। যদি আরো টাকা লাগে তাও আমি দিব, কিন্তু তারপরও আমি আমার বোনকে সুখী দেখতে চাই, তার মুখে হাসি দেখতে চাই। হালিমা, তুমি আমার মাফ করে দাও বউ, আমি আর কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না। এই যে এই টাকাটা দিয়ে আমি একটা ব্যবসা ঠিক মতো দাঁড় করাই, আমি আইসা তোমারে নিয়ে যাবো। কথা কও না বউ, তুমি আমার মাফ করছো? হ্যাঁ, আমি তোমারে মাফ করে দিলাম, কিন্তু এই টাকার একটা টাকাও তুমি নষ্ট করতে পারবা না। এই টাকা দিয়ে তুমি ব্যবসা করবা, আর এই ব্যবসায় তোমার সফল হইতে হইব। তুমি আমারে কথা দাও। এই যে তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, আমি এই 1 লাখ টাকার একটা টাকাও আমি নষ্ট করবো না। আমি আমার মাথার ঘাম পায়ে ফেলাইয়া এই 1 লাখ টাকা দিয়ে যেমনে পারি আমি একটা ব্যবসা দাঁড় করাম। ব্যবসাটা মোটামুটি দাঁড়াইলে আমি আইসা তোমার নিয়ে যাও। আম্মা আমি যাই, আমার জন্য দোয়া করেন। থাক বাবা থাক, যাতে আমি ব্যবসাটা ঠিক মতো দাঁড় করাইতে পারি। ভাই গেলাম। বাবা সুমন, আজকে সত্যি তুমি আমার ছেলের মতো কাজ করলা। তোমার এই ঋণ আমি কেমনে শোধ করবো বাবা? মা, আপনার দোয়া আর ভালোবাসা। তুই আমার সত্যিকারের ছেলে আইছিস বাবা।
সত্যিকারের ছেলে। এই মিয়া খাড়াও। ওয়ালাইকুম আসসালাম। তোমার আমার কথা আছে। কি ব্যাপার? তুমি হইলে মেহমান, এখন তুমি বাজার লইয়া বাড়ি যাইতেছো, ঘটনা কি? আমি এই গ্রামের মেহমান আছিলাম, কিন্তু এখন আমি আর মেহমান নাই, এখন আমি এই গ্রামেরই ছেলে। এই ফালতু কথা একদম কইবা না। তুমি কিসের ছেলে, কার ছেলে, কোন বাড়ি তোমাকে? কেন চাচা? হেলালের মায়ের ছেলে। ওর মাই আমার মা, ওর বোন আমার বোন। আমার সাথে চালাকি করবো না। তোমার আসল উদ্দেশ্য কি আমারে খুইলা কও। কেন তুমি হেলালের বাড়িতে আইছো? কেন হেলালের মারে মা ডাকতেছো? কেন তুমি হেলালের মা বোনের ভরণ পোষণের দায়িত্ব নিছো? কি চাও তুমি? আমি চাই হেলালের মা আর বোন সুখে শান্তিতে থাকুক। বিশ্বাস করে, এই গ্রামে আসার আগেও আমি জানতাম না যে এই গ্রামে আমি একদিনের বেশি থাকবো, কিন্তু এখানে আসার পর হেলালের মা আর বোনের অসহায়ত্ব দেখে এই গ্রাম থেকে আর যাইতে ইচ্ছা করতেছে না। চাচা আপনিই বলেন, আমি যদি তাদেরকে এখানে এই অবস্থায় রেখে চলে যাই, তাহলে তাদেরকে কে দেখবে? তাগরে কে দেখবো সেটা তোমার জানার দরকার নাই। তোমারে একটা কথা বলে দেই, কান খুলে শুনে রাখো। আজগা দিনের মধ্যে এই গ্রাম ছেড়ে যাবে, নইলে কিন্তু তোমার খুব খারাপ আছে। চাচা আমার যতই খারাপ হয়ে যায়, কিন্তু তারপরও এই গ্রাম ছেড়ে হেলালের মা বোন আর স্ত্রীরে একা রেখে আমি কোনোদিনও যাইতে পারবো না। এই ফালতু কথা কইলে জিভ টেনে চিড়ালাম। আমার মাইয়া হেলালের স্ত্রী না, ওর লোকে হেলালের বিয়ে হয় নাই, এই বিয়ে আমি মানি না। আমি কবে আমার মাইয়ারে ওই বাড়ি থেকে নিয়ে আসতাম, খালি তোর কারণে পারতেছি না। সেই জন্যই কইতে আসি, তুই ওই বাড়ি থেকে চলে যা, তারপরে দেখ কিভাবে আমার মাইয়ারে আমি ওই বাড়ি থেকে নিয়ে আসছি। আপনার মেয়ের যদি আপনি বুঝাই শুনে আমাদের বাড়ি থেকে নিয়ে আসতে পারেন, তাহলে নিয়ে আসেন, আমার কোনো সমস্যা নেই। আমার মা বোন আমরা কেউ আপনারা বাধা দিব না। ওরে আমি বুঝাইতে পারতেছি না বলেই তো তোরে কইতে আসি। তুই একটা কাজ কর, আমার মাইয়ারে বুঝে শুনে যেভাবে হোক আমার বাড়িতে পাঠিয়ে দে, বিনিময়ে তোরে আমি 1 লাখ টাকা দেব। চাচা ফাতেমা হেলালের ভালোবাসে, শুধু ভালোবাসে বললে ভুল হবে। ফাতেমা তো হেলালের বউ। ফাতেমা আর হেলালের ভালোবাসা এতটাই মজবুত, ফাতেমা যদি নিজের ইচ্ছায় না চায়, তাহলে আমি কেন? পৃথিবীর কোনো শক্তি তার ওই বাড়ি থেকে নিয়ে আসতে পারবে না। দেখেন তারে বুঝায় শুনায় আদর দিয়া ভালোবাসা দিয়া তার ওই বাড়ি থেকে নিয়ে আসতে পারেন কি? আমি আসি চাচা, আসসালামু আলাইকুম। চাচি, এই চাচি, চাচি। মতিন বাবা, তুমি? হ্যাঁ আমি আইতে বাধ্য হইলাম কাকি। হেলাল যে বিদেশ মইরা গেছে এই খবর আমি অনেকদিন আগেই পাইছি। এতদিন শহরে একটা জরুরি কাজে ব্যস্ত আছিলাম, এই কারণে আপনার লগে দেখা করতে পারি না। অত খাজুরে আলাপ পেরা লাভ নাই। বাড়ির মধ্যে যত জিনিসপত্র আছে সব জিনিসপত্র লয়ে সবাই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোন। কি কো বাবা, বাড়ির থেকে কেন বাইর হয়ে যাবো? কেন বেরিয়ে যাবেন জানেন না? আপনার বলা বিদেশ যাওয়ার সময় এই বাড়ি বন্ধক রেখে আমার থেকে 2 লাখ টাকা ধার নিচ্ছে। বলছে 6 মাসের মধ্যে টাকা দিয়ে দিব, অথচ আজকে 1 বছর হয়ে গেছে টাকা দেওয়ার নামে কোনো খবর নাই। তার উপর আপনার পলাই মেরে গেছে, এই টাকা তো আমি জীবনে পাবো না। এই কারণে আজকে আমি এই বাড়ি দখল করবো। ও বাবা, তুমি যদি আমার এই বাড়ি থেকে বাইর করে দাও, তাইলে এখান থেকে গিয়ে আমরা কই থাকবো? একটু রহম করো বাবা, একটু রহম করো। আমার মায়ের গায়ে কেউ হাত দিবে না। আমি হেলালের ভাই, আর এই মায়ের আরেকটা সন্তান। হেলাল আপনার কাছে বাড়ি বন্ধক রেখে টাকা নিয়ে বিদেশে গেছিল, সেই কথা সে আমাকে আগেই জানাইছে। তাই এখানে আসার আগেই আমি টাকাগুলো সব ম্যানেজ করে রাখছি। এই নেন 2 লাখ টাকা নেন। তুমি কেন টাকা দিবা বাবা? তুমি তো আমার 1 লাখ টাকা দিছো, আমি সেই টাকাটা আইনা দিই, তুমি সেই টাকাটাই উনারে দাও। না না মা, ওই টাকা দিয়ে আমরা হেলালের জন্য মিলাদ পড়াবো, কিছু গরিব মানুষ এতিম মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়াবো, যাতে হেলালের আত্মার শান্তির জন্য তারা দোয়া করে। আপনি কেন একা একা এত সব কিছু করবেন? আমি হেলালের বউ, ঋণ শোধ করার দায়িত্ব আমার। মতিন ভাই, হেলাল আমার এই সোনের কানের জিনিসগুলো দিছিল, আপনি এগুলো নিয়ে যান। না না,
এই কানের দুলগুলো আপনি দিয়েন না। আমার বন্ধু হেলাল অনেক ভালোবেসে শখ করে আপনাকে এই কানের দুলগুলো কিনে দিছে। এই কানের দুলের সাথে আমার বন্ধুর ভালোবাসা, ছোঁয়া, আবেগ, মায়া সব জড়ে আছে। এই কানের দুলগুলো যদি আপনি এখন দিয়ে দেন তাহলে আমার বন্ধু জীবনে কোনোদিন আমরা ক্ষমা করতে পারবে না। হেলাল আমার ভাই, আমি তো এই মায়েরও সন্তান। আমারে আমার কাজটা করতে দেন ভাই। আপনি এই টাকাটা নেন। ভাই, আপনি আপনার বন্ধুর লেগে যা করলেন, আজকাল ভাইও ভাইয়ের লেগে এরকম করে না। হেলাল খুব ভাগ্যবান যে মইরা যাওয়ার আগে আপনার মতো একটা বন্ধু বানাই গেছিল। বিশ্বাস করেন ভাই, আপনার এই বন্ধুত্ব, এই উদারতা দেখা আমি মুগ্ধ ভাই। আমি টাকাটা নিতাম না ভাই যদি এই টাকাটা আমার ব্যবসার টাকা না হইতো। আপনার যদি কোনো কিছু দরকার হয় আমারে কইবেন। হেলালের লেগা বা হেলালের পরিবারের লেগা যদি কিছু করতে পারি আমার নিজের কাছে ভালো লাগবে ভাই। চাচি, আপনি এমনি একটা শোকের মধ্যে আছেন মা, আপনার কলিজার টুকরা পোলাটা মরে গেছে, তারপর আমি আইসা আপনার লগে এত বড় একটা বেয়াদবি করছি, আমার ক্ষমা করে দেন। আসি, আসসালামু আলাইকুম। এই চল। বিয়া সাহেব, হঠাৎ করে আপনি আমাকে বাড়িতে কি মনে করে? একটা জরুরি কাজে আইছি বেআইন সাহেব। মাইয়ারে আপনার বাড়িতে রেখে তো আমি শান্তি মতো ঘুমাইতেও পারি না। আব্বা, এতদিনে নিশ্চয়ই বুঝতে পারছো আমি হেলালের বউ হইয়া সারা জীবন কাটাই দিব। আমি সারা জীবন হেলালের বাড়িতেই থাকো। আমার নিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করো না। না রে মা, আজ আমি তোরে নিতে আসি নাই। তুই যে হেলালের বাড়ি ছেড়ে যাবি না সেটা আমি বুঝে গেছি। আমি আজ আসছি সুমন বাবাজির লগে কথা কইতে। চাচা, আমার সাথে কি কথা বলবেন? বাবা সুমন, তুমি হেলালের রাইখা যাওয়া সব কাজই করতেছো। তার মা বোনের ভরণ পোষণের দায়িত্ব নিছো, তার ঋণ দেনা সবই শোধ করছো। হেলালের মা হেলালে হারাইয়া তোমার মতো একটা পোলা পাইছে, হেলালের বোন আর একটা ভাই পাইছে। কিন্তু আমার এই হতভাগী মাইয়া সে কি পাইল? চাচা, আপনি কি বলতে চাচ্ছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি সবার জন্য এত কিছু করলা, আমার মায়ের জন্য কি করলা? চাচা, আপনি বলেন আপনার মেয়ের জন্য আমার কি করা লাগবে? আপনি যা করতে বলবেন আমি তাই করব। দেখো, আমার মাইয়া সারা জীবন বিধবা হয়ে থাকবো, দিকে দিকে জীবন যাপন করব। বাবা হয়ে আমি তা দেখতে পারবো না, আর কোনোদিন তা মাইনেও নিতে পারবো না। তাই বাবা, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাব? কিসের প্রস্তাব চাচা? আমার মায়ের বিয়ের প্রস্তাব। তুমি যেহেতু হেলালের মা বোনের দায়িত্ব নিচ্ছ, তুমি আমার মায়াটার দায়িত্ব নাও, তুমি ওরে বিয়ে কর। আব্বা, আল্লাহর দোহাই লাগে তোমার, তুমি এমন কথা কইও না। আমি আমার জামাইর আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার জীবনে আমার জামাইরে ছাড়া অন্য কোনো পুরুষ আমি চিন্তাও করতে পারি না। তাছাড়া আমি হেলালের কথা দিছিলাম, আমি শুধুই তার। আমি আমার কথার খেলাপ যেতে পারুম না আব্বা। আব্বা, আব্বা, আমি তোমার পায়ে ধরতেছি আব্বা, তুমি কোনোদিন আমার বিয়ার কথা কইও না আব্বা, কোনোদিন আমার বিয়ার কথা কইও না আব্বা। আব্বা, আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। ফাতেমা, ফাতেমা, বাবা, তুমি তো কিছুই কইলে না, তোমার কি মতামত? হেলাল ফাতেমারে কতটা ভালোবাসে সেটা আমি নিজের চোখে দেখছি। তার ভালোবাসার মানুষকে বিয়ে করা আমার দ্বারা সম্ভব না। আমি আপনার কথাটা রাখতে পারলাম না, আপনি আমার মাফ করে দেন। বেআইন, এখন আপনি একটা কিছু করেন, আমার মায়ের জীবনটা এভাবে নষ্ট হইয়া যাইতে দিয়েন না, আপনি ওরে বাঁচান। ঠিকই বলছেন বিয়া সাহেব,
আমার পোলা তো মইরাই গেছে, শুধু শুধু আপনার মায়া জীবনটা কেন নষ্ট হয়ে যাবে? আরো সারা জীবন পড়ে রয়েছে। আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনারে কথা দিতেছি, আমি ফাতেমারে বিয়ার জন্য রাজি করাবো। সেটা তো যদি কাজ না হয়, তাহলে আপনি আর আমি দুইজন মিলা করে বুঝাবো। মারে, তুই যে আমার হেলাল রে খুব ভালোবাসিস সেটা আমি বুঝতে পারছি। আমার হেলালের বউ হিসাবে যে এই বাড়িতে সারাটা জীবন কাটাই দিতে চাস সেটা আমি বুঝতে পারছি। মাগো, সুমন তো আমার আর একটা সন্তান, তুই ওরে বিয়া করে সারা জীবন আমাগো বাড়িতে থাইকা যা। আম্মা, আপনিও এই কথা কইতেছেন? কারণ আমিও একটা নারী, আর আমি জানি যে এই সমাজে একটা অল্প বয়সী নারী সে একা একা থাকতে পারে না, তারে একা থাকতে দেয়া হয় না। আমি মা হইয়া যখন মাইনা নিছি, তুই বউ হইয়াও সেটা মাইনা নে। তুই সুমনকে বিয়ে করতে রাজি হয়ে যা মা। সুমন আর হেলাল দুইজন আলাদা মানুষ মা। সুমনের মধ্যে আমি হেলালরে কেমনে খুঁজুম? আমি এসব কিছু করতে পারুম না। আপনারা আমারে মাফ করে দেন, মাফ করে দেন আমারে। মারে, আমার তো বয়স হয়েছে, শরীরটা আজকাল ভালো যাইতেছে না, কখন যে কি হয়ে যায় কে জানে। আর তোর শাশুড়ি, সেও কি চিরকাল বাইসে থাকবো? আমরা দুইজন চোখ বন্ধ করলেই তো তোর কি হইব একবার ভাইবা দেখছস? মারে, এই সমাজে দুষ্ট লোকের অভাব নাই, ওরা তখন পোষ হয়ে যাবে, তোর উপর আক্রমণ করব। তাই মা কইতে আছি, তুই বিয়ে করার সিদ্ধান্তটা লই আলো মা। তোরে কারো হাতে তুলে না দিতে পারলে আমি তো মইরাও শান্তি পাবো না মা। আমার যা হওয়ার হোক, তুমি আমার নিয়ে চিন্তা করা বাদ দিয়ে দাও। এটাই যে আমার ভাগ্য, এটাই যে আমার নিয়তি। আব্বা, আমার পক্ষে অন্য কোনো পুরুষের স্বামী হিসেবে মাইনা নেওয়া সম্ভব না। তুমি আমার শুধু শুধু আর বিরক্ত করো না। আমি হেলালের ভালোবাসা নিয়ে, তার স্মৃতি বুকের মধ্যে নিয়ে সারা জীবন বাইসা থাকতে চাই। অসম্ভব, তোরে আমি এইভাবে দুকে দুকে মরতে দিব না। তোরে আমি 2 দিনের সময় দিলাম, এই 2 দিনের মধ্যে তুই যদি সুমনরে বিয়ে করতে রাজি না হস, তাইলে আমার মরা মুখ দেখবি, এই তোরে কইয়া দিলাম। সাহেব, মারে তুই না করিস না মা, তোর আব্বারে আমার ভালো লাগতেছে না। যদি কোনো অঘটন ঘটায় ফেলে, অল্প বয়সে স্বামী হারা হইছস, আমি চাই না যে তুই বাপ হারা হোস। মাগো, আমি সুমনের সাথে কথা কইতেছি, তুই আর না করিস না। কিছু বলবি? হ্যাঁ, মা আইছে, তোমার লাগে কথা কই। মা, কি বলবেন আপনি বলেন। বাবা, আমি কি বলতে চাই
আমি জানি তুমি সেটা বুঝতে পারতেছো। তুমি ফাতেমারে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও। মা, আপনি আমাকে এই কথা বলতেছেন? মা, এটা কিভাবে সম্ভব? আপনি আমাকে বলেন। এত বড় একটা কঠিন কাজ আপনি আমাকে করতে বললেন, আমি পারবো না। দুনিয়াতে কোনো কাজই সহজ না, সব কাজই কঠিন। সেই কঠিন কাজটারে আমাদের সহজভাবে করে নিতে হয়। মা, আমি কিভাবে ফাতেমাকে বিয়ে করব আপনি বলেন? যে ফাতেমাকে হেলাল পাগলের মতন ভালোবাসতো, আমি ফাতেমাকে বিয়ে করলে আমার বন্ধুর আত্মা কষ্ট পাবে, সে আমাকে অভিশাপ দিবে। না মা, আমি বন্ধু হয়ে আমার বন্ধুর আত্মাকে কষ্ট দিতে পারবো না। না রে বাবা, হেলালের আত্মা কষ্ট পাইব না, বরঞ্চ শান্তি পাইব। কারণ তার এক ভালোবাসার মানুষ আর এক ভালোবাসার মানুষের দায়িত্ব নিতেছে। হেলালের ভালোবাসার মানুষ সারা জীবন যদি ধুইকা ধুইকা মরে, কষ্ট আর দীর্ঘশ্বাস নিয়ে বাঁচা থাকে, তাহলে আমার হেলালের আত্মা কোনোদিনও শান্তি পাইব না বাপ। মা, বিশ্বাস করেন, আমি ফাতেমাকে সবসময় সম্মানের চোখে দেখছি, শ্রদ্ধার চোখে দেখছি, কোনোদিন তাকে ওই নজরেই দেখিনি। আমি তাকে বিয়ে করে কিভাবে তার সাথে স্বামী স্ত্রীর মতন করে সংসার করব? মা, আমাকে দিয়ে হবে না। বাবারে, সবকিছু সময়ের পরে ছাইড়া দাও, দেখবা সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে। আর আমি বয়স্ক মানুষ, আজ আছি কাল নাই। আর আমার মায়াটা তো সবসময় এখানে থাকতে পারবো না, শ্বশুর বাড়িতে চলে যাইব। তোমরা দুইজন যদি এই বাড়িতে থাকো, কোন পরিচয় নিয়ে থাকবা বলো? তখন মানুষজন তোমাদের চরিত্র নিয়ে নানান কথা কইব, ফাতেমার চরিত্রের কলঙ্ক দিব, তোমারও চরিত্রের কলঙ্ক দিব। তার চেয়ে বরঞ্চ তুমি ফাতেমারে বিয়ে করতে রাজি হয়ে যাও। হ ভাইজান, মা ঠিক কথা কইছে। তুমি ফাতেমারে বিয়া করতে রাজি হয়ে যাও। আমি ফাতেমারে চিনি সেই ছোট্টবেলা থেকে। ও আমার বান্ধবী, ও একজন ভালো মানুষ। ফাতেমার সুখ শান্তির কথা চিন্তা কইরা হইলেও ভাইজান, তুমি ফাতেমারে বিয়া করতে রাজি হয়ে যাও। তুমি যদি ফাতেমারে বিয়া করো, আমি আর মা অনেক খুশি হব। আমার ভাইজানের আত্মা শান্তি পাইব। কারণ ফাতেমা তো আর দূরে কোথাও যাইব না, ভাবমু আমার আরেক ভাইয়ের কাছেই আছে। মা, আমাকে একটু সময় দেন। আমি ফাতেমার সাথে কথা না বলে এই সিদ্ধান্ত নিতে পারবো না। আমি ফাতেমার সাথে কথা বলে আপনাদেরকে সিদ্ধান্তটা জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার, চুপ করে আছেন যে? কিছু বলবেন না? আমি কি করবো কোন? আমার মুখের ভাষা তো হারাই গেছে। হেলালে হাসি খুশি মানুষটারে সারা জীবনের লেগে চুপ করাই দিয়ে গেছে। আপনার বাবা আর আমার মা, তারা দুজনই চাই আমরা যাতে বিয়ে করি। আপনি কি চান? আপনি যেটা চান সেটাই হবে। আপনার যদি মনে হয় আমি এই গ্রামে থাকাতে আপনার সমস্যা হইতেছে, তাহলে আমি আবার বিদেশ চলে যাব। আর বিদেশের কথা কইেন না। বিদেশের কথা শুনলে আমার বুকের ভিতরটা কেমন জানি মুচড় দিয়ে ওঠে। আর আপনি যে চলে যাবেন, মার দেখাশোনা কে করবে? এই সংসারের হাল কে ধরবে? তাছাড়া আমার আব্বু আমারে কইয়া গেছে, আমি যদি আপনারে বিয়ে না করি সে নাকি বিষ খেয়ে মেরে যাবে। আমি আমার আব্বার মুখের দিকে তাকিয়ে আপনারা বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি যদি আমার শর্ততে রাজি থাকেন, তাহলে আমি আপনার বিয়ে করতে পারি। কি শর্ত বলেন? আমি হেলালের কথা দিছিলাম, আমার এই মন প্রাণ দেহ সব তার। আমার এই দেহ কোনোদিন কেউ স্পর্শ করতে পারবে না। আমি হেলালের দেওয়া এই কথাটা রাখতে চাই। আপনি আমার বিয়ে করবেন ঠিকই, কিন্তু কোনোদিন আমার স্পর্শ করতে পারবেন না। কোনোদিন আপনি স্বামীর মর্যাদা খাটাইতে পারবেন না। আর আপনি যদি আমার এই কথাটা রাখেন, তাইলে আমি এই বিয়েটা করতে পারি।
আপনারা আমি এখন বিয়ে করলে আমার মা, বোন, আপনার বাবা, তারা সবাই খুশি হবে। তাদের সবার মুখে একটু হলেও হাসি ফুটবে। আমি সবাই সুখী দেখতে চাই। আমার মা, বোন, আপনার বাবা, আমি সবার মুখে হাসি দেখতে চাই। আপনি যা বলছেন তাই হবে। আমি কোনোদিন আপনার কাছে স্বামীর মর্যাদা চাইব না, কোনোদিন আপনাকে স্পর্শ করব না। আপনি আমার কথা দিলেন তো? হ্যাঁ, কথা দিলাম। তবে একটা কথা মাথায় রাখবেন, এই কথাটা যেন আপনার আর আমার মধ্যে থাকে। আমার বাপ বা আম্মা কেউ যেন এই কথাটা না জানে। হ্যাঁ, জানবেন। আপনি মার কাছে গিয়ে কইতে পারেন আমরা দুইজনে এই বিয়াতে রাজি, কিন্তু এই বিয়াতে কোনো অনুষ্ঠান হইব না, কোনো লোকজন ডাকাডাকি হইব না, শুধুমাত্র কাজী ডাইকা বিয়াটা পড়ানো হইব। আচ্ছা, আমি সবাই জানাই দিতেছি। কাজী সাহেব, আর দেরি করতেছেন কেন? বিসমিল্লাহ কইয়া বিয়ার কাম শুরু করেন। এই কাজী সাহেব, থামান, এই বিয়ে বন্ধ করেন। এনে বিয়ে হইব না। কেন বিয়ে হইব না কেন? চাচা, আপনি কার কাছে আপনার মেয়ের বিয়ে দিতেছেন? আপনি তার সম্পর্কে জানেন? আপনি তারা চিনেন? কেন জানুম না? তার নাম সুমন, হেলালের বন্ধু। সে শুধু হেলাল ভাইয়ের বন্ধু না, সে একটা খুনি। খুনি মানে? আমার সুমন কারে খুন করছে? আম্মা, সে আমাকে হেলাল ভাইরে খুন করছে। খবরদার জামাই, একদম ফালতু কথা বলবা না। আমার সুমন হেলালে কেন খুন করতে যাইবো? আরে আমার সুমন তো হেলালের বন্ধু, ওই তো মৃত্যু সংবাদ নিয়ে আমাকে বাড়িতে আইছে। না না, সুমন হেলালে খুন করতে পারে না, আমি বিশ্বাস করি না। ও আমার আরেকটা সন্তান। চাচি, আমগো পাশের গ্রামের কাশেম ওই হেলালের কাছে দুবাই থাকতো। ওই কাশেমের ছোট ভাইয়ের লগে আজকে আমার আর দুলাভাইয়ের বাজারে দেখা। কাশেম তার ছোট ভাইরে ফোন দিয়া কইছে হেলালে নাকি তার বন্ধু খুন করছে। হেলালের মৃত্যুর জন্য তার বন্ধু সুমন দায়ী। ওই হেলালে খুন করছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তোমরা সবাই মিছা কথা কইতেছো। আমি বিশ্বাস করি না আমার সুমন খুন করতে পারে না আমার হেলাল রে। আম্মা, আপনি আমাকে কথা বিশ্বাস করতেছেন না? আপনি তাহলে ওরে জিজ্ঞাসা করেন। ওরে আপনি জিজ্ঞাসা করেন। এই এই, তুই চুপ করে আসিস কেন? তুই স্বীকার কর, তুই হেলাল ভাইয়ের খুন করছ নাই? তুই হেলাল ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী না? আম্মা, ফাতেমা, তারা যা বলতেছে সব সত্য বলতেছে। হেলালের মৃত্যুর জন্য আমি দায়ী। কি? তুই আমার জামাইরে খুন করছস? এই, তুই আমার জামাইরে খুন করে আমগো বাড়িতে আইছস? আমার জামাইরে খুন করে আমারে বিয়ে করতে আইছস? কথা বলতে গেল লাগা? ভাবি, সে আপনার জীবনটা ধ্বংস করছে, আমার শাশুড়ির বুক খালি করছে। আজকে ওরে মাইরে ফেলামো। বিয়ে করতে আইছো তুমি না? ওরে এভাবে মারলে হইব না। এই সুরে বাচ্চা, তুই আমার মাইয়ার জামারে মাইরা আমার মাইয়ারে বিয়ে করতে আইছস। তোর এইভাবে মারলে হইব না। যা নিয়ে যাও রে। ওরে কাল জনসমক্ষে ও যেমনে আমার জামারে মারছে সেইভাবে ওরে মারতে হইব। যা নিয়ে যা, গাছের লগে বেঁধে রাখ। যা যা, নিয়ে যা। কত বড় সাহস তুই আমার লাগে চিটারি করছস? আমার লাগে চিটারি করছস? থামেন আপনারা। ও আমার জীবন নষ্ট করছে, আমারে বিধবা বানাইছে। সংসার করণের আগেই
আমার জামাইরে খুন করছে, তার আমি নিজের হাতে খুন করব। দরকার হয় তার মাইরা আমি ফাঁসিতে ঝুলবো। এই ক, তুই এসব কিছু কেন করছস? আমার নিষ্পাপ জামাইরে তুই কেন খুন করছস? আমার কেন বিধবা বানাইছস? ক, তাহলে কিন্তু তোর কল্লাটা আমি একদম ফালাই দিমু। আমি হেলালের খুন করিনি। তুই মিথ্যা কথা কবি না। তুই নিজের মুখে স্বীকার করছস তোর কারণে হেলাল মারা গেছে। আমি বলছি হেলাল আমার কারণে মারা গেছে, কিন্তু আমি তো বলি নাই যে আমি হেলালের খুন করছি। তার মানে তুই কি বলতে চাস? তুই হেলালের খুন করস নাই? না, আমি হেলালের খুন করিনি। খবরদার মিথ্যা কথা বলবি না। তুই যদি আমার হেলাল রে খুন না করিস তাইলে আমার হেলাল কিভাবে বললো? মা, হেলাল আমারে বাঁচাতে গিয়ে মারা গেছে। কি? হেলাল তোমারে বাঁচাতে গিয়ে মারা গেছে মানে? মা, আপনারা আমি বলছিলাম যে হেলাল ছাদ থেকে পড়ে মারা গেছে, কিন্তু আসলে ওই দিন মারা যাওয়ার কথা ছিল আমার। আমি আর হেলাল সেদিন মাথায় ইট নিয়ে ছাদে উঠতেছিলাম, হঠাৎ প্রচন্ড গরমে আমার মাথাটা ঘুরে ওঠে, আমি পড়ে যেতে নিয়েছিলাম ছাদ থেকে। হেলাল দৌড়ায় আসা আমারে ধাক্কা দিয়া ছাদের মাঝখানে পাঠায় দেয়, কিন্তু নিজের হাত ধরে রাখতে পারে, কন্ট্রোল হারায় ছাদ থেকে নিচে পড়ে যায়। আমি ছাদের উপরে রয়ে গেলাম আর হেলাল নিচে পড়ে গেল। ওই দিন হেলালের জায়গায় মরে যাওয়ার কথা ছিল আমার। হেলালের ওই শরীরের জায়গায় আমার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা ছিল। হেলালের জায়গায় কবরে থাকার কথা ছিল আমার। কিন্তু মা দেখেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি বেঁচে আছি আর হেলাল মারা গেছে। হেলালের মৃত্যুর জন্য একমাত্র আমি নিজেরে দোষী করলাম। আমি তখন হেলালের মায়ের কথা ভাবছি, হেলালের বোনের কথা ভাবছি, এই ফাতেমার কথা ভাবছি। এই মানুষগুলা তো হেলালের উপরে নির্ভরশীল। এই মানুষটা না থাকলে এই মানুষগুলার কি হইব? তারা কেমনে থাকবো, কেমনে খাইবো, কেমনে চলবো? এইসব চিন্তা করতে করতে বিবেকের দংশনে মা আমি আর দুবাই থাকতে পারলাম না। যে লোকের মাধ্যমে হেলাল দুবাইতে গেছিল, অনেক কষ্ট করে ওই লোকের ঠিকানা খুঁজে বাইর করছি, ওই লোকের সাথে দেখা করছি, তারপর আপনাকে বাড়ির ঠিকানা বের করছি, তারপর আমি এই বাড়িতে আসছি। মা, আপনি তো জানেন আপনাকে বাড়িতে আসার পর হেলালের যত অসমাপ্ত কাজ আছে সব আমি করছি, কারণ আমার কাছে মনে হয়েছে সবকিছু আমার দায়িত্ব। আমি আর নিজের সুমন ভাবতে পারি নাই, আমি নিজের হেলাল মনে করছি। এই জন্যে আমি এই পরিবারের হেলাল হইয়া আপনাদের সাথে একদম মিশে গেছি। আপনাদের যত চাওয়া পাওয়া আছে, যত চাহিদা আছে সব পূরণ করার চেষ্টা করছি। ফাতেমারে বিয়ে করতে বলছেন, আমি তাও রাজি হয়েছি, কিন্তু দিন শেষে আমি তো অপরাধী। আমার কারণেই তো হেলাল মারা গেছে। একজন মা তার সন্তানরে হারাইছে, একজন বোন তার ভাইরে হারাইছে, আর একজন স্ত্রী সংসার শুরু করার আগে তার স্বামীরে হারাইছে। আমারে আপনারা শাস্তি দেন। হেলালের শরীরটা যেমন ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, আমার শরীরটা যেমন ছিন্ন ভিন্ন করে ফেলান। হেলালের মৃত্যুর দায় নিয়ে আমি আর বেঁচে থাকতে পারতাছি না, আমারও আপনারা বাইরে ফেলান। ফাতেমা, তোমার হাতের ওই বটি দিয়া তুমি আমার শরীর থেকে আমার মাথাটা আলাদা করে দাও, কোপ দাও আমার ঘরে, কোপ দাও, আমারে মাইরা ফালাও, আমারে মাইরা ফালাও। বাবা রে, তুমি আমার মাফ করে দাও বাবা। আমার পোলা মইরা যাওয়ার পর থেকে তুমি সব দায়িত্ব নিছো। আমাদের দেনা পাওনা ঋণ যত ছিল সবকিছু তুমি পরিশোধ করছো। আমার মেয়ে জামাইরে ব্যবসা করার জন্য 1 লাখ টাকা দিছো। আমাদের বাড়িটা বন্ধক ছিল, সেটাও তুমি ছুটাইয়া দিছো। আমাদের যাবতীয় যত খরচ খরচা চাহিদা সবকিছু তুমি পূরণ করতেছো। তারপরও
তোমারে আমরা ভুল বুঝছি। আমার পোলা মরে গেছে, তারে তো তুমি খুন করো নাই, তোমারে বাঁচাইতে গিয়ে সে মরে গেছে। এইখানে তো তোমার কোনো হাত নেই বাবা। তারপরে তুমি ভালো মানুষ বইলা ওইখান থেকে আইসা আমাদের সবার দেখাশোনা করতেছ। কিন্তু তুমি যদি এখানে না আসতা, তোমারে আমরা কোনো কিছু করতে পারতাম? আমার পোলার মৃত্যুর জন্য তুমি দায়ী না বাবা। আমার পোলার হায়াত নাই, তাই সে মরে গেছে। ও আম্মা, আপনি ঠিক কথাই বলছেন। আমার জামার হায়াত ছিল না দেখে সে মরে গেছে। ওনার তো কোনো দোষ নাই। আপনি আমারে মাফ করে দিন। আমি আপনার ভুল বুঝছি। আপনার আমি আঘাত দিয়ে কথা কইছি। দুনিয়াতে এখনো যে ভালো মানুষ আছে, এটা আপনারা দেখে আমি আজকে আবার প্রমাণ পাইলাম। এই বাদামটা খুলে দে। বাবা সুমন, আমাদের উপরে কোনো রাগ অভিমান রাখো না। আমরা তোমার ভুল বুঝছিলাম। তুমি খালি কথা দাও, হেলাল হইয়া যেহেতু এই বাড়িতে আসছো, হেলালের মা, বোন, শ্বশুর, স্ত্রী সবাইরে তুমি হেলালের মতো আগলায় রাখো। এই অভাগা মানুষগুলারে কোনোদিন আর ছেড়ে দেও না। আমার মাইয়া অনেক আঘাত পাইছে, ওরে আর আঘাত দিও না। কথা দাও। আমি কথা দিতেছি, আমি জীবনেও কোনোদিন ভুল করেও আপনাদের কাউরে ছেড়ে চলে যাব না, কোথাও যাব না। কই যাব বলেন? আপনারা ছাড়া আমার আর কি আছে? আপনারাই তো আমার আপন মানুষ। আপন মানুষ আঘাত দিলেও বুকে টেনে নেয়। আমি যদি কোনোদিন ভুল করবো, আপনাদের কারো মনে আঘাত দিয়ে থাকি, আপনারা আমারে মাফ করে দিয়ে, আপনারা আমার এইভাবে করে সারা জীবন আগলায় রেখে